প্রায় 14 বছরের একটি মেয়ে, তার সাথে পরিচয় হয় তার থেকে 12 বছরের বড় একটি ছেলের সাথে। দুজনের মধ্যে প্রেম হয়। তাদের দূরত্ব ছিল 4400 কিলোমিটার এবং যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল মোবাইল বা সোশ্যাল মিডিয়া। তাদের কথোপকথনের সময় তারা ক্রমশ একে অপরের প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ে। মেয়েটি যখনই কথা বলতো ছেলেটির চাহিদা আরও বাড়তে থাকে। সে বলতো, কাপড় ছাড়া এসো, তখন কথা বলবো। মেয়েটি কাপড় ছাড়াই তার সাথে ভিডিও কল করত। একদিন মেয়েটি বলল, দূর থেকে কাপড় ছাড়া দেখে নিতে পারো, সামনে এসে দেখার সাহস আছে কি? ছেলেটি বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এবং সে চলে এলো। ছেলেটি কোনোদিনই ভাবতে পারেনি যে সেটাই তার জীবনের শেষ দিন। আসলে ছেলেটি খুন হয়ে যায় এবং তার দেহ 17 টুকরো করে ফেলা হয়। তবে যে তাকে খুন করেছিল সে ভাবছিল কখনো ধরা পড়বে না, কিন্তু ধরা পড়ে যায় একটি ছোট্ট ভুলের কারণে। তো কী ঘটেছিল সেই গল্পে জানবো এই ভিডিওতে। তো চলুন শুরু থেকে শুরু করা যাক দেশ দুনিয়ার রহস্যময় অপরাধের গল্পগুলো। ছত্তিশগড়ের কোরবা জেলার পালি থানা, যার মধ্যে পড়ে একটি গ্রাম যার নাম গোপালপুর, এবং তার কাছেই রয়েছে একটি বাঁধ। ঘটনাটি ঘটেছে 10ই জুলাই 2024। সকাল প্রায় 9:30টার দিকে লোকেরা তাদের কাজের জন্য যাচ্ছিল। তখন রাস্তা থেকে একটি দুর্গন্ধ অনুভব করে তারা, কিন্তু কেউ বুঝতে পারছিল না দুর্গন্ধটা আসছে কোথা থেকে। হঠাৎ একজন ব্যক্তি একটু সামনে এগিয়ে গিয়ে যেখানে দুর্গন্ধ আসছিল সেখানে গিয়ে দেখল মানুষের শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এই ভয়ানক দৃশ্য দেখে তার অবস্থা খারাপ হয়ে যায় এবং সে চিৎকার করতে শুরু করে। আশেপাশে যারা ছিল তাদের ডাকতে থাকে। এরপর দেখতে দেখতে সেখানে ভিড় জমে যায়। কেউ বলতে থাকে যে তারা 2-3 দিন ধরে দুর্গন্ধ পাচ্ছিল, আবার কেউ 3 দিন 4 দিন ধরে দুর্গন্ধ পাচ্ছিল বলে জানায়। তবে কেউ পুলিশকে খবর দেয়নি। কিন্তু সেই ব্যক্তি যখন 10 তারিখে প্রায় 9:30টার দিকে এই দৃশ্য দেখে, সে পুলিশকে এ বিষয়ে জানায়। পালি থানার পুলিশকে ফোন করা হয়। কোরবা জেলার এসপি নেহা বর্মা পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন, কারণ হত্যাকাণ্ডটি অত্যন্ত ভয়ানক ছিল। এমন হত্যাকাণ্ড খুবই কম ঘটে। এমন ঘটনা দিল্লিতে সাক্ষীর সাথে ঘটেছিল। আপনারা যদি এখনও দিল্লির সাক্ষী হত্যাকাণ্ডের ভিডিওটি না দেখে থাকেন, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই একবার দেখে নেবেন। এবং এরকম আরও কিছু হত্যাকাণ্ডের উদাহরণও রয়েছে। কিন্তু ছত্তিশগড়ের এই কোরবা জেলার এমন ঘটনা ঘটলে তা পুরো এলাকায় ও ধীরে ধীরে পুরো প্রদেশে ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন ছিল, কে এই খুন করেছে এবং কার খুন হয়েছে? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে পুলিশ কাজ শুরু করে। তারা ঘটনাস্থলে কিছু কাপড়, একটি বস্তা ও একটি ব্যাগ পায়। কিন্তু পুলিশকে অনেক কষ্ট করতে হয় শিকার হওয়া ব্যক্তির পরিচয় জানার জন্য। ডগ স্কোয়াড এবং পুলিশের বিভিন্ন দল ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে এবং স্থানীয় গ্রামবাসীদেরও অনুরোধ করা হয় ছোট থেকে ছোট তথ্য পেলে পুলিশকে জানানোর জন্য। তবে গ্রামের লোকেরা তেমন কিছু খুঁজে পায়নি। পুলিশ যে ব্যাগটি পেয়েছিল সেটি খুব গভীরভাবে পরীক্ষা করার সময় পুলিশ আশা করেনি যে তারা যে প্রমাণ খুঁজছিল তা আসলে ব্যাগের ভিতরেই ছিল। আসলে ব্যাগের ভেতরে পুলিশ একটি আধার কার্ড, একটি পাসপোর্ট, একটি বিমান টিকিট পায়। টিকিটটি 2রা জুলাই 2024 তারিখের সৌদি আরব থেকে দিল্লি যাওয়ার ছিল। সৌদি আরব থেকে দিল্লি পর্যন্ত যাত্রার টিকিট সেটা তো স্পষ্ট, তবে দিল্লি থেকে বিলাসপুর ও চেতনাওয়ালা এলাকায় সে কীভাবে এসে পৌঁছেছিল তা ছিল পুলিশের জন্য বড় প্রশ্ন। পুলিশ সেই পাসপোর্ট, আধার কার্ড, অন্যান্য প্রমাণের ভিত্তিতে যে নম্বর পেয়েছিল তার মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। সেখানে দেওয়া ঠিকানাটি ছিল লোয়ার বাজার এবং ছত্তিশগড়ের রাজধানী রাঁচির ঠিকানা। পুলিশ সেই ঠিকানায় পৌঁছায় এবং তাদের পরিবারকে খবর দেয়। সেখানে 3-4 জন মানুষ আসে। তাদের মধ্যে একজনের নাম ছিল মোহাম্মদ তাসিন। মোহাম্মদ তাসিনকে জিজ্ঞাসা করা হলে সে জানায় তার ভাই মোহাম্মদ ওয়াসিম আনসারি, যার বয়স প্রায় 28 বছর, প্রায় 2.5 বছর আগে সৌদি আরবের একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করার জন্য গিয়েছিল। তবে সে এখানে এসেছে সে সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। তাসিন বলে যে তার ভাই শান্ত স্বভাবের ছিল, বেশি কারোর সাথে কথা বলতো না, তবে প্রতি 8 থেকে 10 দিন পরে পরিবারের কোনো না কোনো সদস্যের সাথে যোগাযোগ করত বা খবর নিত। তবে তার মৃতদেহ এখানে টুকরো টুকরো অবস্থায় পাওয়া গেছে এটা ভাবতেই তার অবাক লাগছিল। পাসপোর্ট এবং অন্যান্য প্রমাণের মাধ্যমে তার ভাইকে শনাক্ত করার চেষ্টা করে পুলিশ। তারপর তদন্ত শুরু করে যে তার ভাইয়ের সাথে এই এলাকার কোনো সংযোগ ছিল কিনা, কিন্তু পুলিশ কোনো প্রমাণ পায়নি।
সে কিভাবে এসেছিল এই গ্রামে তা খুনি নিজেই বলতে পারবে। এরপর পুলিশ খুনির তল্লাশি শুরু করে। পুলিশ ছেলেটির মোবাইল নম্বরের সিডিআর ও লোকেশান ট্রেস করে এবং সেই তথ্যের ভিত্তিতে তার পরিচিতদের সবার সঙ্গে কথা বলতে শুরু করে। সৌদি আরবে তার বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ করা হয়। তখন একটি তথ্য পাওয়া যায় যে চেতনাওয়া এলাকায় প্রায় 16 বছরের একটি মেয়ের সাথে সে ইনস্টাগ্রামের মাধ্যমে অনেক কথাবার্তা বলতো। এরপর পুলিশ তার বন্ধুদের কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করতে থাকে যে এই মেয়েটি আসলে কে এবং কোথায় থাকে। পুলিশ যখন চেতনাওয়া গ্রামের বিভিন্ন এলাকায় অনুসন্ধান শুরু করে তখন মেয়েটিকে খুঁজে পায়। পুলিশ যখন সেই মেয়েটির বাড়িতে পৌঁছায় তখন তার পরিবার জানায়, আমরা মেয়েটির সঙ্গে সব সম্পর্ক চিরতরে ছিন্ন করেছি, কারণ মেয়েটির চরিত্র ভালো নয়, সে আমাদের কথা শুনতো না, তাই আমরা তার সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি। তবে একজন গোপন তথ্যদাতা জানায় যে এই 16 বছরের মেয়েটির একজন প্রেমিক রয়েছে যার নাম রাজা খান এবং তার বয়স প্রায় 20 বছর। রাজা খান থাকেন বাঁশটাল চেতনাওয়াতে। পুলিশ যখন রাজা খানের বাড়ির সাথে যোগাযোগ করার চেষ্টা করে তখন তারা জানতে পারে যে সেও নিখোঁজ। পুলিশ তাদের ফোন নম্বর পেয়ে যায় এবং রাজা খান ও 16 বছরের মেয়েটির মোবাইলের সিডিআর ও তার লোকেশান ট্রেস করা হয়। তাদের মোবাইলের শেষ লোকেশান উড়িষ্যাতে পাওয়া যায়। অবশেষে পুলিশ উড়িষ্যায় পৌঁছায় এবং তাদের গ্রেপ্তার করে। তারা পালানোর চেষ্টা করছিল, কিন্তু তারা বুঝতে পারেনি যে পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের খুঁজে বের করবে। অন্য কেউ খুন করেছে কি না এটি ছিল পুলিশের জন্য বড় প্রশ্ন। পুলিশ যখন তাদের আটক করে তখন জিজ্ঞাসাবাদ শুরু হয়। মেয়েটি জানায় এটি 2021 সালের ঘটনা। আমি আমার পরিবারের সঙ্গে রাউরকেলা থেকে রাঁচি ভ্রমণ করছিলাম। তখন আমার বয়স ছিল 14 বছর। ট্রেনে আমার সামনে বসে থাকা ছেলেটির নাম ছিল ওয়াসিম আনসারি। তখন তার বয়স ছিল 26 বছর আর এখন তার বয়স প্রায় 28 বছর। দুজনেই একে অপরকে দেখতে থাকে। মেয়েটি দেখতে অত্যন্ত সুন্দর ছিল, তাই ওয়াসিম তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং কথা বলার চেষ্টা করে। মেয়েটি তার ইনস্টাগ্রাম আইডি দেয় এবং ইনস্টাগ্রামে তারা কথা বলতে শুরু করে। এর মধ্যেই ছেলেটি সৌদি আরবে চাকরি করতে চলে যায়। মেয়েটির যখন টাকার প্রয়োজন হতো তখন ওয়াসিম সৌদি আরব থেকে টাকা পাঠাতো। মেয়েটি যত টাকা চাইতো ওয়াসিম পাঠাতো। ওয়াসিম জানতো না যে মেয়েটি রাজা খান নামে আরেকজনকে ভালোবাসে। যখন মেয়েটিকে রাজা খান সম্পর্কে জিজ্ঞাসা করা হতো সে বলতো সে আমার ভাইয়ের মতো। ওয়াসিমের কাছ থেকে যত টাকা চাইতো মেয়েটি ওয়াসিম তাকে দিয়ে দিত। এরপর মেয়েটি ও রাজা পরিকল্পনা করে ওয়াসিমের সব টাকা নিয়ে নেবে। রাজা বলে তার তো অনেক টাকা আছে, সব টাকা নিয়ে নেওয়া যাক। মেয়েটি ওয়াসিমের প্রতি আরও বেশি আকর্ষণ দেখাতে শুরু করে, তাকে হানি ট্র্যাপের শিকার বানায়। মেয়েটি তার কাপড় খুলে ভিডিও কলে কথা বলতো এবং ওয়াসিম আরও বেশি মুগ্ধ হতো। এরপর মেয়েটি বলে তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে না? ওয়াসিম বলে কোনো সমস্যা নেই, তুমি যখন ডাকবে আমি চলে আসব। ওয়াসিম 1 জুলাই 2024 তারিখে সৌদি আরব থেকে দিল্লি রওনা দেয়। প্রায় 4431 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে মেয়েটির সঙ্গে দেখা করতে আসে। 1 তারিখে সৌদি আরব থেকে দিল্লি পৌঁছে এবং 2রা জুলাই ট্রেনে বিলাসপুরে পৌঁছায়। আগেই রাজা খান এবং তার বান্ধবী একটি বোলেরো নিয়ে রেডি থাকে এবং আনসারি আসতেই তাকে বাড়ি নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পরই তার গলায় ছুরি ধরা হয় এবং বলা হয় তোমার কাছে যত টাকা আছে সব আমাদের দিয়ে দাও। ছুরি যখন তার গলায় রাখা হয় সে চিৎকার করতে শুরু করে। ওয়াসিম আনসারির বাড়ির কারোর ধারণা ছিল না যে ছেলেটি দেশে ফিরেছে, কারণ সে নিজেই গোপনে এসেছিল, মেয়েটির সাথে দেখা করতে এসেছিল। ওয়াসিম আনসারিও চাইছিল না যে তার বাড়ির কেউ জানুক এই খবরটা, তাই সেও গোপনেই এসেছিল। কিন্তু যখন সে চিৎকার করার চেষ্টা করে তখন তাকে ছুরি মারা হয়। রাজা খান, যিনি ছিলেন একজন পেশাদার কসাই, তার পরিবার মাছ এবং মাংস কাটার ব্যবসায় জড়িত ছিল, তাই এই ধরনের কাজ তার জন্য সহজ ছিল। রাজা তার গলা কেটে দেয় এবং শরীরের ছোট ছোট টুকরো করে 17 টুকরোয় ভাগ করে দেয় ওয়াসিম আনসারির শরীরটাকে। টুকরো করার পর কিছু টুকরো একটি ব্যাগে রাখা হয়, যা ছেলেটির নিজস্ব ব্যাগ ছিল, যেখানে তার কাপড় ছিল। আরও কিছু টুকরো একটি বস্তায় রাখা হয়। এরপর তারা স্কুটারে করে সেই টুকরোগুলো নিয়ে ব্যাগে করে ড্যামের দিকে রওনা দেয়। এটি একটি বড় বাঁধ ছিল এবং তাদের ধারণা ছিল যে কেউ যদি ড্যামে পড়ে যায় তবে তাকে খুঁজে পাওয়া কঠিন হবে। সেই চিন্তা করে তারা লাশের টুকরোগুলো ড্যামে ফেলে দেওয়ার চেষ্টা করে যাতে কেউ না জানতে পারে। কিন্তু স্কুটার নিয়ে যখন তারা ড্যামের কাছে পৌঁছয় ঠিক তখনই একটি পেট্রোলিং পুলিশ ইউনিট, যারা সবসময় টহল দিত, সেখানে উপস্থিত হয়। পুলিশ যখন পেট্রোলিং করছিল তখন তারা লাশের একটি দুটি টুকরো ড্যামে ফেলতে পারলেও
পুলিশকে দেখে তারা ভয় পেয়ে যায়। যদিও পুলিশ তাদেরকে কিছু বলেনি বা কোনো প্রশ্ন করেনি, তবুও তারা আতঙ্কিত হয়ে পড়ে। তারা ভাবে যে পুলিশ তাদের উপর সন্দেহ করতে পারে, তাই তারা দ্রুত বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে তারা লাশের সব টুকরো ফ্রিজে রাখে, যাতে পচে না যায় এবং কোনো দুর্গন্ধ না হয়। এরপর যখন তাদের সুযোগ মেলে, তারা সেই লাশের টুকরোগুলো নিয়ে গোপালপুর গ্রামের কাছে থাকা ড্যামে ফেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সব টুকরো ড্যামে ফেলা সম্ভব হয় না, কিছু টুকরো বাইরে পড়ে যায়। 2-3 দিন পার হয়ে গেলে 8ই জুলাই থেকে দুর্গন্ধ আসতে থাকে। অবশেষে 10ই জুলাই 2024 সালের সকালে প্রায় 9:30টার দিকে দুর্গন্ধ এতটাই বেড়ে যায় যে স্থানীয় লোকজন পুলিশকে ফোন করে। পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছায় এবং এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য ফাঁস করে ফেলে। পুলিশ 2 জন খুনি অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তাদের জেলে পাঠানো হয়েছে। এই ঘটনার বিষয়ে তদন্তকারী পুলিশ অফিসার নেহা বর্মা জানান যে পুরো ঘটনার তদন্ত চলছে। মৃতদেহের ডিএনএ পরীক্ষা করা হবে যাতে নিশ্চিত হওয়া যায় যে মৃত ব্যক্তি সত্যিই ওয়াসিম আনসারি কিনা। পুলিশ এটাও বলেছেন যে এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে এবং অপরাধী কোনো অবস্থাতেই ক্ষমা পাবে না। বলে না, বুলাতি হ্যাঁ মগর জানে কা নেই। এই যুবককে যাওয়ার আগে হাজারো বার ভাবা উচিত ছিল যে সে কোথায় যাচ্ছে। 4400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সে সেই মেয়ের কাছে পৌঁছায় যার জন্য শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটে। ওয়াসিম আনসারির ভাইও জানায় যে তার বিয়ের কথা চলছিল এবং একটি মেয়েও ঠিক করা হয়েছিল, খুব শিগগিরই তার বিয়ে হতো। কিন্তু সে কখনও তার পরিবারের সাথে শেয়ার করেনি যে সে অন্য একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। তো ফ্রেন্ডস, ছেলেটি কখনও কল্পনাও করেনি যে যার সৌন্দর্যে সে এত মুগ্ধ, সেই মেয়ের ভিতরে এমন একটি ভয়ানক রূপ লুকিয়ে আছে। যাই হোক, পুরো গল্পটা শোনার পর আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে। ধন্যবাদ।